স্যার, মেয়েটার জ্ঞান এখনও ফেরেনি, তবে ভালো হয়ে যাবে বলেছে। আপনি একটু বসেন। অনেক সময় থেকে এভাবে দাঁড়িয়ে থাকার। আর বলতে না দিয়ে হাতটা বাড়িয়ে চুপ করতে বলা হলো। পাশের আরেকটা ছেলে এগিয়ে এসে চেয়ারটা আরেকটু টেনে দিল। আশেপাশের পরিবেশ দেখে মনেই হচ্ছে না এটা হসপিটাল। কম করে হলেও শখানেক লোক দাঁড়িয়ে আছে, কিছু লোকের হাতে রাইফেল রয়েছে। হসপিটালে সবাই কাঁপাকাঁপি করছে। ডক্টর নার্সরা জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার মধ্যে উত্তেজনা, না জানি কি হয়। সবার ভয় একজনকে নিয়ে, সে হলো নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী। নিভ্র এবার ভ্রুতে আঙুল দিয়ে হালকা উঁচু করে বলে ওঠে, মেয়েটার জ্ঞান ফিরলেই আমাকে কল করবে। তার সাথে সাথে সবাই হ্যাঁ বলে ওঠে। নিভ্র সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। তার পেছনে পেছনে তার 10-12 বডিগার্ডস। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে সে কাজ ভেদ করে শুয়ে থাকা অচেতন মেয়েটাকে দেখতে তাকায়, কিন্তু এবারও মেয়েটাকে দেখা হলো না। এলোমেলো চুলে মেয়েটা মাথাটা অপর দিকে ঘুরিয়ে শুয়ে আছে। হাতে তার স্লাইন আর রক্তের নল, গায়ে তার সাদা চাদর জড়ানো। নিভ্র বিরক্তি মার্কা মুখ করে হাঁটা ধরে। আবার 2 ঘন্টা আগের কথা মাথায় আসতেই তার মেজাজ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। 2 ঘন্টা আগের ঘটনা। নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী, সাখাওয়াত চৌধুরীর একমাত্র ছেলে। বাবা নামকরা বিজনেসম্যান, দাদা নামকরা মন্ত্রী। তার বাবারা 2 ভাই, একজন বিজনেসম্যান আর একজন মন্ত্রী, এক কথায় মন্ত্রীর গোষ্ঠী। তার বড় চাচার 2 ছেলে মেয়ে, এক ছেলে অভ্রনীল আর মেয়ে রাফানীল। এই যুগেও তারা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকে। নিভ্র বাড়ির ছোট কর্তা, পেশায় হার্ট সার্জন। ডক্টর হওয়ার সাথে নামকরা মডেল, দুটো মিলেই বিশাল নাম ডাক্তার। এত কম বয়সে এত নাম চোখে লাগার মতো। ছবির দুনিয়ায় পা দিতে চায় না বলে সে মুভি টুবি করে না, কিন্তু তুখোড় রাজনীতি করে। এটা তার ভালো লাগে। সবই ঠিকঠাক, কিন্তু জেদ, রাগ আর রকচটা টাইপের স্বভাব। প্রচণ্ড কম কথার মানুষ, একদম কথা বলে না বললেই চলে। সবাই তাকে ভদ্র বলেই জানে। বইয়ের মাঝে মুখ গুজে থাকা ছেলে সে, কিন্তু মারামারিতে ওস্তাদ। তবে এটা সে তেমন একটা করে না। যাদের উপর রাগ বেশি তাদের সাথে এমনটা করে। এ যেমন আজ তার বিরোধী দলের এক লোককে ক্যাম্পাসের মাঠে পিটিয়েছে। যদিও ও মারেনি, তার লোকেরই মেরেছে, কিন্তু শেষ বাড়িটা নিচে দেবে বলে হকস্টিক নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে সে। যেই না সে বাড়িটা দেয়, সাথে সাথে কোথা থেকে এক মেয়ে এসে হাজির আর বাড়িটা মেয়েটার মাথায় লাগে। সাথে সাথে মেয়েটি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এসব ব্যাপারে নিভ্র বেশি নাক গলায় না, কিন্তু তবুও সে মেয়েটিকে দেখতে যায়। কিন্তু এলোমেলো চুলের কারণে আর এক সাইডে রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগেই কুলে তুলে হাঁটা দেয়। আগেই বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা, তাই নিজের ভুলের জন্য এর ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা করছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছে হয়, তাই সে আবার আসবে বলে ঠিক করে। টিপ টিপ চোখে চারপাশে তাকিয়ে এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় সাফার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হসপিটালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে স্লাইনের নল। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। হঠাৎ কি মনে করে সে মাথায় হাত দিয়ে উঠে বসে। সামনে তাকাতেই এক চিৎকার। আপনি আপনি ওই মাস্ক আলা, আপনি তো আমার মাথা ফাটিয়েছেন তাই না? আপনার সাহস তো কম না? আপনাকে আমি জেলে দিব। আর আমাকে হসপিটালে কেন আনা হয়েছে? এই, আপনাদের আবার আমার কিডনির দিকে লোভ নাই তো? হতে পারে আমার কিডনি বিক্রি করে আইফোন কেনার ধান্দা আছে না? আল্লাহ বাঁচাও, এইগুলো খোলো, আমি যাব। আর এই মাস্কওয়ালা ভূত, আমি আপনার নামে কেস দিব। আমার বাবা একজন উকিল, তাও নাম করা। সে এখন পর্যন্ত একটা কেসও হারেনি। আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। জানেন কত মোটা চালের ভাত হয় সেখানে? জানতে হবে না, গেলেই বুঝবেন। এসব সুই টুই খোলেন। ওই গরুর ডাক্তার, এগুলো খোলেন, বাবাকে কল করেন, আমি বাসায় যাব। নিভ্র এত সময়ের বকবকানি শুনে এইমাত্র ম্যাগাজিন থেকে মুখ তুলে সামনে তাকায়। সে এক প্রকার বিরক্তি মুখেই তাকায়, কিন্তু মাস্কের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। নিভ্র সামনে তাকিয়ে একটু থমকে যায়। সে ভাবতে পারছে না এই শান্ত কিউট চেহারার পেছনে এত বাচাল এবং ঝগড়াটে টাইপের মেয়ে। এটা সে মানতে পারছে না। যেখানে তার নিজের মাই তার সাথে উঁচু গলায় কথা বলে না, সেখানে এই মেয়ে অনায়াসে চিৎকার করে কথা বলছে।
সাউন্ড পলিউশন তার একদম পছন্দ না, তবুও সে এই মেয়েটাকে কিছু বলতে কেন পারছে না কে জানে। তার মোটেও একে কিছু বলতে ইচ্ছে করছে না। গোলগাল মুখের সাদা বিড়াল ছানার মতো মুখ, নীলাভ চোখের আড়লে রাগ রয়েছে, চোখা নাকের ডগা লাল হয়ে আছে, ফুলা ফুলা গালের দুপাশে লাল আভা রয়েছে, মাথার ব্যান্ডেজের ওপর দিয়ে অবাধ্য চুলগুলো ক্রমশই ওড়াউড়ি করছে। আর মেয়েটা বিরক্ত নিয়ে কোমল হাতে তা সরিয়ে দিচ্ছে। মেয়েটাকে এভাবে স্ক্যানিং করে দেখার পর নিভ্র নিজের ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করে। সে মোটেও এভাবে মেয়েদের দেখার ছেলে না। সাফা আবার চেঁচিয়ে মাথা ঝাঁকা দিয়ে ওঠে। এই মাস্কওয়ালা, আমাকে নিজের মোবাইলটা দেন তো, বাবাকে কল করব। আপনারা যে আমার কিডনির পেছনে লাগছেন এটা বাবাকে বলতে হবে না? চোর কতগুলি। পর এই মেয়ে পাগল নাকি তুমি? এত কথা কেন বলছো? আর জানো কার সামনে বসে আছো? স্যার রেগে গেলে সমস্যা আছে বুঝলে, জীবন নিয়ে টানাটানি হবে। আমাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে। আল্লাহ, ভাবা যায় কত ডেয়ারিং পারসন। আল্লাহ, ভাবা যায় কত ডেয়ারিং পারসন। আপনাকে তো সবার আগে পুলিশের কেলানি খাওয়াবো মিস্টার ক্যাবলাকান্ত। নিভ্র এবার প্রচণ্ড বিরক্ত। এই মেয়ে কখন থেকে কিসব পাগলের মতো বলছে। সে তার পিয়ে আরিফকে ইশারায় ডাকে আর বলে ওঠে, মেয়েটার বাবা নাম্বারে কল করো আর ওর চিকিৎসার খরচ দিয়ে দাও। গাড়ি বের করো, আমি যাবো। বলেই নিভ্র উঠে দাঁড়াতেই সাফা চিৎকার করে বলে ওঠে, এই চোর, পালাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান বলছি। নিভ্র এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝড়ের গতিতে সাফার কাছে গিয়ে তার দুপাশের গাল চেপে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বকবকানি শুনছি। আমার সঙ্গে কেউ উঁচু গলায় কথা বলে না, আর তুমি দেখছি আমাকে চোর বানিয়ে দিচ্ছ। সাবধান, আমার সামনে দ্বিতীয়বার যেন আর না দেখি তোমাকে। মাটিতে পুঁতে দিলেও কেউ খোঁজ পাবে না, তাই দূরে থাকবে। এক প্রকার ছড়ে দিয়ে নিভ্র বেরিয়ে পড়ল আর তার সাথে তার দলবল। সাফা এখনো শক্ট হয়ে বসে আছে। তাকেও তো কেউ জীবনে এভাবে ব্যথা দেয়নি। কথাটা ভাবতেই তার চোখ জলজল করে উঠছে। এক প্রকার কেঁদে দিয়েছে সে, আবার কি ভেবে খিলখিল করে হেসে ওঠে। তার সেকেন্ডে এভাবে পরিবর্তন দেখে ডক্টররা সবাই একবেলা ভয় পেয়ে ওঠে, না জানি পাগল হয়ে গেছে নাকি এটা ভেবে। সাফা আবার গম্ভীর মুখ করে পাশের এক ডক্টরকে বলে ওঠে, মোবাইল আছে? তো দাঁড়িয়ে আছেন কেন? বাবাকে কল করেন। আবুল নাকি? পেশেন্টকে অ্যাডমিট করতে গার্ডিয়ান লাগে জানেন না নাকি? ফালতু হসপিটাল এটা। নাম কি এই হসপিটালের? অ্যাপোলো হসপিটাল। বাবা গো, এই পোলা তো দেখি আমার লাখপতি বাপরে ফকির করার ধান্দা আছে। কত টাকা বিল হয়েছে? অ্যাপোলো হসপিটাল। কি এত বড় সাহস আমাকে দয়া দেখানো? এই সাফাকে দয়া? শালা মাসআলা, তোরে তো দেখে নিব। কুচি কুচি করে আমি নিজেই স্যান্ডউইচ বানাই খামু। তাকিয়ে আছেন কেন? এলিয়েন নাকি আমি? কল করেন বাবাকে। ডক্টররা মনে মনে শিওর এই মেয়ের মাথায় গোলমাল আছে, কিন্তু নিজের চাকরি বাঁচাতে হবে। এই মেয়েকে কিছু বললে যদি ডক্টর নিভ্রনীল তাদের চাকরি হয়। যদিও মেয়েটা নিভ্রনীলের কি হয় তারা জানে না, তবে গুরুত্বপূর্ণ কেউ হবে হয়তো। তা না হলে নিভ্রনীলের মতো মানুষ এই মেয়েকে কোলে নিয়ে এই হসপিটালে আনত না। ভাই সাফা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার তো মনে হয় মাথায় আঘাত লাগায় তোর স্মৃতিশক্তি চলে গেছে। তা না হলে চিনিস না জানিস না একটা লোককে কিভাবে খুঁজে বের করবি বল? অবশ্যই পারবো, এটা কোনো বড় ব্যাপার না। বাবা বলেছে যে অন্যায় করে এবং অন্যায় সহে দুজনই সমান অপরাধী। বুঝলি ঝুমা, আমিও সে মাকসাবাকে ছাড়বো না। বিনা কারণে আমার মাথা ফাটিয়ে 15 দিন আমার সবচেয়ে অপছন্দের জায়গায় থাকতে হয়েছে। ওকে কি আমি ছেড়ে দিব ভেবেছিস? নো, নেভার, ইম্পসিবল। এবার এক কাজ কর, অভি ভাইয়াকে কল দে। আবার রবি ভাইয়া কেন? আরে উনিই তো ভালো স্কেচ করতে পারে, তাকে দিয়ে ওই মাস্ক আলার ছবি আঁকাবো। আরে সিআইডিতে দেখোস নাই ওরা কিভাবে স্কেচ দিয়ে মানুষ মানে খুনিদের খুঁজে বের করে? আমি ওই লোকটাকে খুঁজে বের করব। হসপিটাল থেকে আসার পর থেকে ঝুমার মাথা নষ্ট। বেচারি ভেবে পাচ্ছে না এই পাগলকে কিভাবে শান্ত করবে। আর সাফা তো সেই হসপিটালে থাকাকালীন থেকে মাস্ক অলার থেকে নিজের প্রতিশোধ নেওয়ার প্ল্যানিং করছে। ঝুমা চট করে একটা কথা ভেবে আবার বলে ওঠে, সাফা দেখ, যদি উনি নিভ্রনীল হয় তবে আরে নিভ্রনীল খুব ভালো আর শান্ত প্রকৃতির মানুষ।
সে কেন এমন গুন্ডা পান্ডার মতো মারামারি করবে বল? আমি জানি বুঝলি, ওই লোক পাক্কা গ্যাংস্টার টাইপের কিছু। তা না হলে এত লোক নিয়ে কেন ঘুরবে বল? হতেও পারে। ঝুমা নিরাশ গলায় বলে ওঠে। নিভ্রনীল দেশের নামকরা মডেল হওয়ায় প্রতি পেপারে ম্যাগাজিনে তার ছবি দিয়ে ভরানো থাকে। সাফা তাকে প্রথম দেখে ছোট মোটো ক্রাশ খেয়েছে, তাই ঝুমা ভেবেছে এর কথা বলে যদি কাজ হয়। যদিও সে জানে তার এই বান্ধবীর এই ক্রাশ খাওয়া কতটা ফাও। ঝুমা তো নিভ্রনীল বলতেই অজ্ঞান, আর এখানে এই মেয়ে বলে চলবে এর কোনো ঠিক ঠিকানা নাই। বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে গেছে আজ নিভ্রর। আজ কিছু বিদেশি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে তার কাজ ছিল, আবার হসপিটালেও যেতে হয়েছে। কলিং বেল বাজাতেই মিসেস ইফতেখার দরজা খুলে দেয়। মাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে একটু অবাক হয় নিভ্র, কিন্তু কিছু না বলেই হনহনিয়ে ভেতরে ঢুকে পড়ে। সোজা ছাদে তার নিজের আলাদা বাসায় চলে যায়। ব্যাপারটায় মিসেস ইফতেখার একটু মন খারাপ করলেও সে অভ্যস্ত। তার একমাত্র ছেলে আজ বহু বছর তার সাথে কথা বলে না, যদিও এর জন্য সে নিজেই দায়ী। কথাটা ভেবেই একটা দীর্ঘ শ্বাস নিলেন ইফতেখার। অভ্রনীল পানি নিতে এসে কাকিমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে ওঠে, জানেমন কাকিমা, কি করে এত রাতে? নাকি চোর খুঁজে বেড়াচ্ছ? অভ্রর এমন মজার কথায় মিসেস ইফতেখার একটু হাসল। অভ্র ও তো ছেলে, কত হাসি খুশি থাকে ও, আর সবার সাথেই কত মজার মেতে থাকে, কিন্তু তার ছেলেটা যে কেন এমন গম্ভীর হয়ে থাকে কে জানে। তার তো জানা মতে ছোট ছেলেরা বেশি মজায় থাকে, দুষ্ট প্রকৃতির হয়, কিন্তু তার ছেলে। বাকিটা মনে পড়তেই মিসেস ইফতেখারের চোখে পানি চলে আসে। এই সব কিছুর জন্য উনিই দায়ী, এটা সে ভালোভাবে বুঝতে পারছে। কাকির চোখে একরাশ হতাশা আর পানি দেখে অভ্র একটু সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটা সে ভালোভাবেই বুঝতে পারছে, তাই প্রিয় কাকিমার মুখে হাসি ফোটাতে সে এক মজার বাক্য খুঁজতে শুরু করে। কাকিমা, তোমার রামগড়ের ছানা হাসতে তার মানা নেই। সুপারস্টার এসে পড়েছে বুঝি? মিসেস ইফতেখার আবার অশ্রুসিক্ত চোখে হেসে উঠে বলে, চলে এসেছে। যা খাবার নিয়ে, আমি পেরে দিচ্ছি। তুইও খাসনি না? এত কেন ভালোবাসিস ওই আক্রোটারে? ও ভালোবাসার মানুষ, তাই এত ভালোবাসি বুঝলে। এই ডাক্তার নিভ্রনীল, সাথে আবার সুপারস্টার। এত বই পড়ে কি করবি ভাই? একদিন তো মরেই যাবি বল। অভ্রর কথায় বুক সেলফ থেকে মাথা কাত করে একবার অভ্রকে দেখে নেয়। কালো ট্রাউজার, লাল টি শার্ট পরে হাতে দুটি খাবার প্লেট নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে অভ্র। এই বাসার সবার মাঝে এই একটা লোকই তার সবচাইতে প্রিয় আর ভরসার মানুষ। যদিও বা দাদা, বাবা, বড় মা, রাফা সবাইকে সে মোটামুটি পছন্দ করে, তবে এই একটা ছেলে ছাড়া তাকে ঠান্ডা করা মুশকিল। অভ্রর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, ওই শালা আর কতক্ষণ তোর প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো রে? চাকর পেয়েছিস নাকি? বই রাখ, আর আমার কাছে এসে এই গাড্ডা খাবারের প্লেট নে তাড়াতাড়ি। হারি আপ। নিফ্রে এবার মুচকি হেসে বই রেখে সামনে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, তুই তো আমার ফ্রি চাকর বুঝলি। আমার জামা কাপড় ধুয়ে দিস, দেখ কত ময়লা হয়েছে। ইস, ঘৃণা লাগছে। তোর মতন এমন স্মার্ট আর প্রফেসর চাকর থাকতেও আমার এমন অবস্থা, কি আর করবো বল। তাই নাকি? তা দিস, কালকে ধুয়ে দেব। এই কালকে তো তোর ফার্স্ট অ্যাট কলেজ, তাই না? এইগুলো কেমন কথা? ফার্স্ট ডে অ্যাট কলেজ বহু আগেই পার করে এসেছি। কালকে তো প্রফেসর হিসেবে যাব। যাই হোক, তুই এত পেশা থাকতে এই পেশায় কেন গেলি বুঝতে পারছি না, একটু বুঝে পড়বি। আরে বুঝিস না, প্রফেসরের বউ সুন্দর হয় বুঝলি। তার উপর ফার্স্ট ইয়ারের মেয়েরা তো মাশাআল্লাহ সেই হয়। ওদের পটাতে যাব বুঝলি। তুই যাবে মেয়ে পড়াতে? এটাও বিশ্বাসযোগ্য? তোর পেছনে তো অলমোস্ট সুন্দরী মেয়েদের লাইট লেগে আছে। তুই যে মেয়েদের মাঝে সৌন্দর্য খুঁজছিস না তা আমার জানা আছে, তবে যেটা খুঁজছিস সেটা বল। মায়া খুঁজলি বুঝলি। আমার জন্য লাইন লেগে থাকলে তোর জন্য তো সুইসাইডও করেছি, তবুও তো তুই ফিরেই থাকাস না। তোর আর আমার সব যখন মিলে, তবে মেয়ের ব্যাপারেও সেম অবস্থা হবে বুঝলি। না,
আমার জীবনে আর যাই হোক মেয়েদের এন্ট্রি নিষেধ। এসব বলে লাভ নেই, বিধাতা যা কপালে রেখেছে তাই হবে, বুঝলি? আচ্ছা, এটা সেটা বাদ, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। বল। কাকিমার সাথে এভাবে বাজে বিহেভ করা ছেড়ে দে প্লিজ। কথাটা শুনে খাবার মুখে দিতে গিয়েও দিল না নিভ্র। খাবারটা প্লেটে রেখে কিছুক্ষণ চোখ বুজে থেকে বলে ওঠে, ওনার কথা আমি শুনতে চাই না, প্লিজ। অন্য কথা বললে বল, না হলে রুম থেকে আসতে পারিস। অব্র আর কথা বাড়ল না। সে জানে এই ছেলেকে আর যাই হোক এই কথাগুলো বলে লাভ হবে না, শুধু শুধু খাওয়াটা মারি হয়ে যাবে। দুই ভাই চুপ মেরে খাওয়ায় মনোযোগ দিল। সাফা তার বাহিনী নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কপালে তার চিন্তার ভাঁজ। এই ভাঁজেরও কারণ রয়েছে। কারণটা হলো ভার্সিটির গুন্ডা পান্ডা স্টুডেন্ট। এই গুন্ডা পান্ডার লিডার শাহিন নামের এক ছেলে ভার্সিটির প্রথম দিন থেকেই সাফার পেছনে পড়ে আছে। আজ এর একটা শায়েস্তার ব্যবস্থা করেছে সে। সাফা নিজের হাতের মার্বেলগুলো ঝুমাকে দেখিয়ে বলে ওঠে, এগুলো ফ্লোরে ছুঁড়ে দিবি। ওই বদমাইশ যখন ধাপাং করে পড়বে, সাব্বির তুই পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই লাঠি দিয়ে পেছনে বাড়ি দিবি, বুঝলি? সাব্বির নিজের মাথা ঝাঁকিয়ে বলে ওঠে। ঠিক আছে। সাফা ঘড়ি দেখছে আর মার্বেলগুলো হাতের মুঠোয় জড়ো করে করে রেখেছে। কেউ আসার সাউন্ড শুনতে পাওয়া মাত্রই দেয়ালের কোণা থেকে সাফা বেরিয়ে এসে ফ্লোরে মার্বেলগুলো ছড়িয়ে দিল। সামনে থাকা ব্যক্তির সাথে সাথে ধাম করে পড়ে আউট! শব্দ করে ওঠে। সাফা এবার উপরে তাকাতেই হা হয়ে গেল। এটা কি হলো? আর এই লোকটাই বা কে? সে যাকে ফেলতে চেয়েছে এ তো সে না, তবে এই আবার কে? নতুন ইংলিশ ছাড় নয় তো? কথাটা ভাবতে সাফা জিহ্বায় কামড় দিয়ে নিজের মাথায় নিজেই হাত দিয়ে একটা বড় ঝাঁকা দেয়। সাব্বির এবার লাঠি নিয়ে পেছন থেকে মারতে যাবে, তার আগে সাফা মাথা ঝাঁকিয়ে মারতে নিষেধ করে। কিন্তু সাব্বির বুঝতে পারছে না কি ইশারা করছে, তাই আবার লাঠি তুলে মারতে যাবে, তার আগে সাফা চেঁচিয়ে বলে ওঠে, মারিস না, উনি সেই অসভ্যটা না। বলে এগিয়ে এসে অমরর পাশে দাঁড়িয়ে পড়ে। আজ প্রথম দিন ছিল ভার্সিটির ক্লাস নেয়ার। প্রথম ক্লাস ছিল ফাইন আর্টের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের ইংলিশ ক্লাস। আর প্রথম দিনেই এমন ভয়াবহ একটা ঘটনা হবে অব্র ভাবতেও পারেনি। কিভাবে ভাববে? এটা তো নার্সারির বা ওয়ান্ডারের ক্লাস না, এটা ভার্সিটির ক্লাস। আর ভার্সিটিতে তো বাচ্চারা পড়ে না যে এগুলো করবে। অব্র নিজের কোমরে হাত দিয়ে এখনও চোখ বুজে আছে। কুল মেজাজের ছেলে হলেও একবার রাগ উঠলে নিজেকে ঠিক রাখতে পারে না সে। এখন তার রাগ উঠছে, তাও প্রচণ্ডভাবে। আজ যে এই কাজ করেছে তার কপালে খুব বড় ঝড় আছে। আজ যে কি হবে এটা ভেবেই অব্রর মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা অনুশোচনা ভরা মিষ্টি কণ্ঠ কানে আসতেই অব্র চোখ খুলে তাকিয়ে স্তব্ধ। তার 27 বছরের ক্যারিয়ারে এই প্রথম সে এত সুন্দর কাউকে দেখেছে। এত কিউট মেয়ে হয় নাকি? ফোলা ফোলা গালগুলো আরো ফুলিয়ে হাতটা বাড়িয়ে সাফা বলে ওঠে, আই এম সরি, আসলে এমনটা হবে ভাবতে পারিনি। এটা আপনার জন্য ছিল না, কিন্তু আপনি হুট করে লাফিয়ে কোথা থেকে যে এলেন। সরি। আবার মাথা নিচু করে হাত বাড়িয়ে বলে ওঠে। অব্র তাকিয়ে আছে। আশ্চর্য মায়ায় করা এই মেয়ে। সে নিজের চশমাটা পাশ থেকে তুলে দেখে তা এক সাইডে ভেঙে গেছে, তবুও সেটা হাতে নিয়ে আর এক হাত বাড়িয়ে উঠে দাঁড়ায়। সাফার হাত ধরেই উঠে দাঁড়িয়েছে সে। অব্র এবার কোমর হালকা ঝাঁকি দিতেই সাফা নিজের হাত ছাড়িয়ে বলে ওঠে, আল্লাহ, এত ভারী কেন আপনি? কি খান বলেন তো? হাত পুরাই ব্যথা হয়ে গেছে। বলে কি এই মেয়ে? আমাকে ফেলে যে 12টা বাজিয়েছে সেদিকে তার খবরই নেই। এতক্ষণ এই মেয়েকে শান্ত মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে না, ভয়ঙ্কর হবে এই মেয়ে। তাই আমিও একটু টিচারের মতো ভাব নিয়ে বলে উঠলাম, ইউ নো হু আই এম? ইয়েস। এত যখন ইংলিশ ঠেলছেন, নিশ্চয়ই আমাদের নিউ ইংলিশ টিচার। স্যার, আপনাকে স্বাগতম। আর হ্যাঁ, এটার কথা কাউকে বলবেন না। আপনি একটা পেইন কিলার খেয়ে নেবেন আর কালকে এসে দাম বলে যাবেন। কত আর হবে? 200 বা 300 টাকাই হবে। আমি বরং দিয়ে দিব, কেমন? আর ভুলেও ক্লাসে পানিশমেন্ট দিয়ে এই ঘটনার শোধ নেবেন না প্লিজ। এটা ভুলে হয়ে গেছে। আমার আপনাকে এভাবে ফেলার ইচ্ছা ছিল না। আপনার নিয়তিতেই পড়াটা লেখা ছিল। এখন আর কি করার আছে? তবু আমি কিন্তু সরি বলেছি, মাফ করে দিয়েন।
অভ্র এবার পুরোই হা। অভ্রর চোখ বড় বড় হয়ে আছে, মুখের হা আরো প্রসারিত হয়ে গেছে। কি ডিয়ারিং মেয়েরে বাবা, ভাবা যায়। অভ্রকে নাকানি চুবানি খাইয়ে চলে গেল। সাফা একদৌড়ে ক্লাসে ঢুকে গেছে, বুকে 2-3 বার থুথু দিয়েছে। ক্লাস চলাকালীন সাফার ভাবটা এমন যে সে অভ্রকে আগে কখনো দেখেইনি। অভ্রর কোমরকে যে আধামরা করে দিয়েছে এটা তো তার কল্পনাতেও নেই। সাফার ভাব দেখে অভ্র আরো অবাক। হসপিটাল থেকে বাসায় এসেই নিভ্র শুনতে পায় অভ্র কোমরে ব্যথা পেয়েছে, তাই উপরে না উঠে তার কাছে চলে যায়। কোমরে আইস ব্যাগ দিয়ে উপর হয়ে শুয়ে আছে অভ্র। শোয়া অবস্থায় থেকেই বলে ওঠে, তা তুই চলে এসেছিস? দেখ না রে, কোমর কি গেছে নাকি আছে? নিভ্র সাদা শার্টের হাতার ভাঁজটা আরো তুলতে তুলতে নিজের স্টেথোস্কোপটা টেবিলে রেখে অ্যাপ্রনটা খাটের একপাশে রেখে অভ্রর পাশে এসে বসে পড়ে। ডান হাতটা অভ্রর কোমরে রেখে একটু জোরেই চাপ দেয়। অভ্র প্রায় লাফিয়ে উঠে বসে পড়ে। নিভ্র নিজের শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে বলে ওঠে, তোর কোমর জীবিত আছে? এবার বল, ব্যথা কি করে পেলি? অভ্র কপট রাগ নিয়ে বলে ওঠে, সালা, এত জোরে চাপ দেওয়ার কি ছিল? উফ, এই মেয়ে যতটুকু না ভেঙেছে তুই তার থেকেও বেশি ভেঙে দিলি। আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি। কড়াই গন্ডায় 6 মাসের বড় তোর বড় ভাইয়ের সাথে এভাবে বেয়াদবির শাস্তি তো তোকে দিবেই। নিভ্র সব কথাকে উপেক্ষা করে চোখ ঝাঁকিয়ে একটু ঝুঁকে বলে ওঠে, মেয়ে ভেঙেছে মানে? আরে আর বলিস না, আজ ভার্সিটির প্রথম দিনেই এক ভয়ঙ্কর মেয়ের সাথে দেখা। মার্বেল ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে একদম ধারাম করে। কি যে ব্যথা, তার উপর বলে কিনা সরি বলছি তো। অদ্ভুত। নিভ্রর কেন যেন হঠাৎ করেই হসপিটালে রেখে আসা সেই বকবক করা মেয়েটার কথা মনে পড়ে গেছে। সে না চাইতে এমনটা কেন হলো এটা নিভ্র জানে না। নিজেকে একবার ঝাঁকিয়ে সে বলে ওঠে, তুই কি মেয়েটাকে এমনি এমনি যেতে দিলি? তা না হলে আর কি করব? সরি বলার সাথে সাথে বলে দিয়েছে তাকে যাতে আর কোনো শাস্তি না দিই। আর কি করার? জানোস, ক্লাসে তার ভাব দেখে আমি নিজেই অবাক। তার ভাবখানা এমন, আমাকে চিনোই না, অথচ আমাকে ক্লাস শুরুর আগেই ফেলে চিৎফটাং করে দিয়েছিল। নিভ্র এবার বিরক্তি নিয়ে উঠতে উঠতে বলে ওঠে, রহমত চাচার হাতে ওষুধ পাঠিয়ে দেবো, খেয়ে ঘুমিয়ে যাস। আরে তো বক বক কি পারিস না? অপ্রত রেগে বলে ওঠে, তুই রোবটের মতো থাকবি দেখে কি আমরাও থাকবো নাকি? আর যা, আর তুই টায়ার্ড মনে হচ্ছে আজ। কটা অপারেশন করেছিস? 2টা। যা ফ্রেশ হ, আমি খাবার নিয়ে আসি। এই না, তুই ঘুমা, আমি নিজে খেয়ে নেবো। আর মেয়েটাকে মাঠ থেকে ছাড়, ওকে? বলেই নিভ্র রুম থেকে নিজের রাখা জিনিসগুলো তুলে রুম ত্যাগ করল। অব্র বসে বসে ভাবছে এই ছেলের যে কি হবে, আজ তো একটা নিরামিষ। স্যার, ওই মুশফিককে পাওয়া গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। আপনি কি সেখানে আবার যাবেন? নিভ্র চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। বেশ কিছুদিন আগেই এক হ্যাকার তার বাবার কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু তথ্য হ্যাক করেছে। এতে তার বাবার বেশ ক্ষতি হয়েছে, যার কারণে সে তাকে হন্যের মতো খুঁজে বেড়াচ্ছে। আগের বার তার সাথে বেমানি করে বিপক্ষ দলকে খবর দিত যে তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পাওয়া গেছে। নিভ্রর মনে হচ্ছে সেখানে ভালো ছাত্রগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এইসব অপদার্থগুলোর জন্য। মুখোশ পরে সেখানে লুকিয়ে থাকাই এদের কাজ। ছাত্রকেও কিছু বলবে না এটা জানে, তাই এই পদ্ধতির অ্যাপ্লাই করেছে এরা। এদের একটা শিক্ষা তো দিতেই হয়। নিভ্র একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, অবশ্যই যাব, তবে অভ্র যাতে না জানে আমি সেখানে গিয়েছি, যেহেতু ও সেখানকার প্রফেসর। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার। বলে আরিফ বেরিয়ে পড়ে। নিভ্র নিজেকে রেডি করছে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস, হাতে গ্লাভস, কালো জ্যাকেট, পায়ে বুট পরে সেও বেরিয়ে পড়ছে গন্তব্য বিশ্ববিদ্যালয়। তার সাথে সাথে তার বিস্তর বডিগার্ড স্ট্রিমও বেরিয়ে পড়ল।
সাফা রেডি হয়ে ভার্সিটিতে আসতেই সেই ছেলেটার সাথে দেখা যে তাকে বিরক্ত করে। সাফা প্রচণ্ড রাগ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেছে। ছেলেটা পেছন পেছন কিছু দূর যাওয়ার পরে অভ্রকে দেখে সরে দাঁড়ায়। শত হোক স্যার মানুষ, সাফা হাঁটছে একটু আনমনেই। হুট করে কেউ সামনে আসায় সে ডান পাশে সরে গেছে, তার সাথে সাথে ছেলেটাও ডান পাশে সরে গেছে। সাফা আবার বাম পাশ হতেই আবারও সেম তার অবস্থা। সাফা এমনিতেই রেগেছিল, তার উপর এই লোকের কাজ দেখে সে আরও বিরক্ত। তাই রেগে তাকাতেই অভ্রকে দেখতে পায়। অভ্র একটু ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাফা বিরক্তি নিয়ে একটু জোরপূর্বক হাসি দিয়ে বলে ওঠে, কি চাই স্যার? অভ্র অবাক। মেয়েটা স্যারকে জিজ্ঞেস করছে কি চাই। হোয়াট এ স্টুপিড টাইপের প্রশ্ন, যার সম্মুখীন এই পর্যন্ত সে হয়নি। আসলে কোনো মেয়েই তাকে এমন প্রশ্ন করেনি। সবসময় দেখলেই গায়ে পড়ে মেয়েরা, কিন্তু এ তো তাকে প্রশ্ন করছে। অভ্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, কিছু না। তাহলে এমন ডান বাম করছেন কেন? তুমি অত করছো? আরে স্যার আপনি আগে করছিলেন। আমি না, তাও আবার সরি। আমার তো মনে হয় আমার জীবনটাই সরি বলতে বলতে শেষ হয়ে যাবে। আপনিই বলেন, আপনার সাথে দেখা হয়েছে 2 দিনে, আমি কতবার সরি বলে ফেললাম। ওহ, ভাল লাগে না। অভ্র হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা অদ্ভুত, সবার থেকে আলাদা ব্যক্তিত্ব নিয়ে তৈরি। তার দেখা দুটি অদ্ভুত মানুষ হলো, এক নিভ্র আর এক এই মেয়ে। তবে দুজনের ব্যক্তিত্বই ভিন্ন। একজনের চুপচাপ স্বভাবের আর একজনের মনে হয় মুখ দিয়ে খই ফোটে। সামান্য আশপাশ নিয়েও সে এক গাধা কথা বলে গেল। ব্যাপারটা ভাবতেই অভ্র হেসে দিল। আজ আর ক্লাস দেবে না। বাসা থেকে কল করা হয়েছে, তাকে নাকি আজ বাসায় থাকতে হবে। মাঠের বিশাল ময়দানে নিভ্র চেয়ারে বসে আছে আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে মুশফিক। মুখ দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে তার। নিভ্র পায়ের ওপর পা দিয়ে বসে বসে দেখছে সব। তার লোকেরা ইচ্ছে মতো পিটিয়েছে মুশফিককে। রক্তে সারা শরীর একাকার অবস্থা। এ যেন এক ভয়ঙ্কর দৃশ্য। তবে তার নিভ্রর কাছে মনে হচ্ছে না। সে নিজের মতো তাকিয়ে আছে। সাফা স্কেচ বানিয়ে ফেলেছে এবং সেটা সাথে নিয়ে নিয়ে ঘুরছে। ক্লাস শেষে বাহিরে আসতেই বিশাল ভিড় দেখল, তবে মাঠে না, তার আশেপাশে। সাফা বিস্মিত কণ্ঠে বলে ওঠে, ঝুমা দেখ, ভার্সিটির ক্যাম্পাসে মাহফিল হচ্ছে। ঝুমা চোখ বুলিয়ে দেখিয়ে বলে ওঠে, আরে আবাল, ওটা মাহফিল না, মারামারি হচ্ছে। সাফার চোখ মুখ মুহূর্তেই চকচক করে ওঠে। মারামারি ঝগড়া এগুলো তার দারুণ লাগে দেখতে। যদিও বাবা বলে এগুলো খারাপ, খারাপ তো খারাপ, তার কি, সে তো শুধু একটু দেখবে। কিন্তু বাবা এটা মানতে নারাজ, তাই সে বাবার প্রতি প্রচণ্ড বিরক্ত। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই সে এগিয়ে গেল। তার পেছনে পেছনে ঝুমাও এই চেঁচিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই ক্যাম্পাস খালি করার নির্দেশ দেয়া হলো। সবাই এক এক করে জানিয়ে পালাচ্ছে, কিন্তু সাফা নিজের কৌতূহল নিয়ে আরও এগিয়ে যেতেই নিভ্রকে দেখেই তার মেজাজ বিগড়ে যায়। ব্যাগ থেকে স্কেচ বের করে একটু খুঁটিয়ে দেখে, তা আবার ব্যাগে ঢুকিয়ে ঝুমাকে বলে ওঠে, পেয়ে গেছি রে ঝুমা, পেয়ে গেছি। সাব্বির কই শালার ডাক। ঝুমা অবাক হলেও বলে ওঠে, ওই তো সাব্বির। কেন? আরে বল, একটা স্টিক নিয়ে আসতে। কেন? উফ, এত প্রশ্ন করিস না তো, যা করতে বলেছি তাই কর। ঝুমা সাব্বিরকে বলে একটা স্টিক নিয়ে এলো। আর সাফা ভিড় ঠেলে রাইফেল হাতের মানুষদের পেছনে ফেলে নিভ্রনীলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাকে এভাবে ভেতরে ঢুকতে দেখে প্রায় উপস্থিত সবার চোখ কোঠর থেকে বেরিয়ে আসছে। প্রায় নিভ্রনীল আজও মাস্ক পরেছে। সাফার হাতে হকস্টিক। স্টিকটা সে এবার ক্রমাগত ঘোরাতে শুরু করে। রাগে তার মুখশ্রী লাল আভায় ফুটে উঠেছে। প্রচণ্ড রাগ নিয়ে সে তার হাতের স্টিকটা নিয়ে নিভ্রনীলের মাথায় আঘাত করে। নিভ্র নিজের জায়গা থেকে 2 পা পিছিয়ে পড়ে। তার মাথাটা হালকা কাত হয়ে পড়ায় সানগ্লাসটি একটু ঝুঁকে পড়ে। বাড়ি দেওয়ার সাথে সাথে সাফার মাথায় 10-12টা রাইফেল অনায়াসে উঠে গেছে। সাফা একবার উপরের দিকে তাকিয়ে আবার নিভ্রের বরাবর মুখ করে তাকিয়ে থাকে। মা বলেছিল ভয়কে জয় করতে সাহস লাগে। রাতে ভূতের মুভি দেখে সে ভয়ে বাবা মায়ের মাঝে গুটিসুটি মেরে ঘুমানোর সময় মা বলতো, ভয় পেলে পেছনে তাকাতে নেই, তাহলে বিপক্ষ দল দুর্বল ভাবে। তাই সেও তাকাবে না, তাই নিভ্রের দিকে তাকিয়ে আছে। নিভ্রের মাথার এক সাইডে রক্তের গড়াগড়ি হচ্ছে, তবুও সে স্ট্রং। ডান হাত তুলে ইশারায় রাইফেলগুলো নিচে নামাতে বলে তারা। রাইফেল নামাতেই সাফা এক বিস্তর হাসি দিয়ে বলে ওঠে, এবার হলো ইকলিকল ট্রিক ফর দ্যাট।
নিভ্রের হাত টেনে তাতে কিছু টাকা দিয়ে বলে ওঠে, 10,000 আছে, এর বেশি আর লাগবে না। আপনি নিজের ট্রিটমেন্ট করিয়ে নিন মিস্টার ভিলেন। বাবা বলেছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সকলেই সমান অপরাধী। তাই আমি আপনার পাওনা দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করলাম। আমাকে মেরেছেন, এবার আমিও মেরেছি, শোধবোধ। আর আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতই যখন নিজেকে শক্তিশালী মনে হয়, তবে এইসব চেলাপেলা রাখার কি আছে বলেন তো? আমার তো মনে হয় আপনি নিজেই কিছু করতে পারেন না, শুধু এদেরকে দিয়ে করান। আসল বীর সেই যে বডিগার্ড নিয়ে ঘোরে না, বুঝলেন? ফ্রিতে জ্ঞান দিলাম, কাজে লাগতে পারে। টাটা। কথাটা বলে স্টিকটা ফেলে দিয়ে নিজের গায়ের ওড়নাটা উড়িয়ে দিতেই নিভ্রের চোখে মুখে রেশম পলকের মতো তা আশ্রে পড়ে। ঝাপসা চোখে নিভ্র সাফার দাঁত গেলানো হাসি দেখতে পেল। তারপরে সাফা ভিড় ঠেলে আবার চলে গেল। এত এত লোকের ভিড় থেকে বেরিয়ে সে এক স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর এক হাসি হাসলো। মনটা কেমন নেচে নেচে উঠছে, ফুরফুরিয়ে মেজাজের লাগছে তাকে। মনে মনে ঠিক করেছে ঝুম, মুক্তা, শিরিন, সাব্বির আর অভি ভাইয়াকে ট্রিট দেবে। নিভ্র এখনো দাঁড়িয়ে আছে। তার মতো প্রভাবশালী ছেলেকে একটা পুচকে মেয়ে এভাবে মেরে যাবে, ব্যাপারটা তার লোকেরা স্বপ্নেও ভাবেনি। তাদের এটা ভেবেই ভয় লাগছে, না জানি এই রকচটা ছেড়ে তাদের কি হাল করে। কিন্তু নিভ্র তেমন কিছুই করল না। সে এক দৃষ্টি নিক্ষেপ করেই চলেছে সাফার দিকে। সাফা তো বহু আগেই গায়েব, কিন্তু নিভ্র এখনো তাকিয়ে আছে। নিভ্র হঠাৎ মাথা ঘুরে উঠেছে, সে দাঁড়াতে পারছে না। কিছু সময়ের মাঝেই সে মাঠে পড়ে যায়। তাই লোকেরা তাকে তাড়াতাড়ি ধরে হসপিটালে নিয়ে আসে। পিটপিট করে চোখ খুলতেই নিভ্র নিজের পরিবারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এত মানুষের মাঝে একজনই তার দৃষ্টি কেড়েছে, সে হলো মিসেস ইফতেকার। স্বামী সাখওয়াতের এক বাহু চেপে সে কেঁদেই চলেছে। তার বিপরীত পাশে তার বড় মা আর বড় বাবা দাঁড়িয়ে। সামনের সোফায় দাদা বসে আছে। নিভ্র এবার চোখ বুলালো তার দুই পাশে। তার দুই পাশে অভ্র আর রাফা দাঁড়িয়ে আছে। রাফার চোখ মুখ কেঁদে ফুলে গেছে। এই মেয়েটার নিভ্রের প্রতি ভালোবাসাটা প্রখর। ভাইকে যে সে সত্যিই খুব ভালোবাসে, এটা নিভ্র এবং অভ্র দুজনেই জানে। অভ্র গম্ভীর মুখে চশমার মাঝ থেকে নিভ্রকে পর্যবেক্ষণ করেই চলেছে। নিভ্র এবার হালকা নড়ে বলে ওঠে, জীবিত আছি, এত টেনশনে কিছু নেই। অভ্র তার সব রাগ নিয়ে নিভ্রর জামার কলার ধরে তাকে বসিয়ে দিতে দিতে বলে, শালা হারামি, তুই কি আমার ভার্সিটিতে মারামারি করতে গেছিলি নাকি? এমন অবস্থা হলো কি করে জানাস না? একদিন তুই অজ্ঞান ছিলি। নিভ্র ভাবলেশীন ভাবে বলে ওঠে, তো ছিলাম আর কি, এত হাইপার হয়ে কি আছে? আর সবাই এত কান্না কেন জুড়ে দিয়েছে? আমি কি মরে গেছি নাকি? ফাজলামি হচ্ছে এখানে। অভ্র রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, ফাইজলামি তো তুই করস ভাই, বলবি তোর আর আমার মাঝে এত মিল কেন? মানে মানে খুব স্বাভাবিক। ছোট থেকে দেখছি তুই সব সময় এক ধাপ এগিয়ে। আমি ক্লাসে সেকেন্ড হলে তুই ফার্স্ট। আমি ঢাবিতে চান্স পেয়েছি আর তুই মেডিকেল। আমি অক্সফোর্ড কোর্স করার সুযোগ পেলে তুই হারবার্ডের সুযোগ পাস সার্জারি নিয়ে গবেষণা করার জন্য। সারা জীবন তুই এত এগিয়ে কেন থাকস বলবি? নিভ্র বিরক্ত হলো, কিঞ্চিত চোখ কুঁচকে অভ্রর দিকে তাকালো। বেশি কথা বলা বা শোনা তার মোটেও পছন্দ না, কিন্তু এই অভ্রটা সবসময় অতিরিক্ত কথা বলে, তাই মাঝে মাঝে তার এর প্রতিও বিরক্ত আসে। অভ্র নিভ্রকে এভাবে তাকাতে দেখে আবার বলে ওঠে, আরে ভাই, এভাবে তাকাচ্ছিস কেন? আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস হচ্ছে না? দেখ, কাল আমি কোমরকে মরা করে বিছানায় শুয়েছি, আর আজ তুই মাথা ফাটিয়ে হসপিটালের বেডে লেপটে গেলি। আজব না? আচ্ছা, আমাকে তো মেয়ে ফেলেছে, তোকে কে এভাবে মেরেছে বলবি? মানে দ্য মোস্ট ফেমাস মডেলকে কে এভাবে মারার সাহস পেয়েছে বলবি? তা চাইতে বড় কথা, তোর মতো ডেঞ্জারাস রাজনীতিবিদ, যার কাছে মন্ত্রীরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়, যার আগে পিছে 16-17টা গার্ডস থাকে, তাকে কিভাবে কে মেরে গেল বলতো? তবে ভাই, সেই হোক, বিশাল কলিজার অধিকারী হবে।
অভ্রের কথা শুনেই নিভ্রর সাফার কথা মনে পড়ে গেছে। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ লাল হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করতে স্লাইনের নলে রক্ত উঠে গেল, যা মুহূর্তেই অভ্রের চোখে পড়ে গেল। সাথে সাথে ডাক্তার বলে চেঁচিয়ে উঠল। নিভ্র রেগে আছে, এটা বেশ ভালো করেই বুঝতে পারছে অভ্র। নিভ্রর দাদা মাহবুবুল এগিয়ে এলো আর বলে ওঠে, নিব্র দাদু ভাই, এমন করছো কেন? কে তোমাকে মেরেছে আমাকে বলো, আমি তাকে প্রচন্ড শাস্তি দিব, দরকার হলে মেরে ভুতে দিব, তবুও শান্ত হও। কাউকে কিচ্ছু করতে হবে না, এখন সবাই বাইরে যাও তো, আমি একা থাকতে চাই, জাস্ট লিভ মি অ্যালোন। নিভ্রর চিৎকারে হসপিটালের সবাই একবেলা কেঁপে ওঠে। মুহূর্তেই রুম ফাঁকা হয়ে গেছে। নিভ্র চোখ বন্ধ করতে সাফার ওড়না দোলানো হাসির ছবি ভেসে উঠেছে। সাথে সাথে সে ঠাস করে চোখ খুলে তাকায়। একটা জোরে শ্বাস নেয় সে। সাফা সোফার উপরে পা গোল করে বসে আছে, তার এক হাত গালে, ঠোঁট উল্টে সে চিন্তায় মগ্ন। তার মাথায় একটা কথাই ঘুরছে, সে যাকে মেরে এসেছে সে কেমন আছে, এভাবে মারা কি ঠিক হয়েছে? আচ্ছা, লোকটা যদি মারা যায় তবে কি হবে? কথাটা ভাবতেই সাফার মাথা ঘুরতে শুরু করে। সবাইকে যতটা সাহস দেখায় ততটা সাহসী সাফা না। দরজায় বেল পড়ে। সাফা মৃদু হেঁটে দরজা খোলে, দেখে তার বাবা দাঁড়িয়ে। শারিক ভেতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আম্মা জানের কি মন খারাপ? সাফা চকিতেই তাকালো। তার ধারণা ছিল না বাবা এগুলো বুঝে যাবে। যদিও তার মন খারাপ হলে তিনি চট করে ধরে ফেলে, তবুও এটাও ধরে ফেলবে ভাবতে পারেনি। সাফা সহজ হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, না তো বাবা, চলো তোমার এই কালো অ্যাফ্রনটা খুলে দিই। শারিক মেয়ের দিকে কিছুক্ষণ তাকালো, তারপরে মেয়ের কাছে দাঁড়াতে সাফা বাবার কালো জামাটা খুলে দিল। সাফার পরিবার খুবই ছোট, মা ছিল, এখন নেই। এক দুর্ঘটনায় সাফা নিজের প্রাণপ্রিয় মাকে হারিয়েছে। এখন বাসায় বাবা আর সে থাকে। বুয়া এসে কাজ করে দিয়ে যায়। সাফা রান্নায় একদম ঢেড়স। বাবা মেয়ের ছোট্ট পরিবার তাদের। ডাইনিং টেবিলে সাফা পাগুলো চেয়ারে গুটিয়ে বসে আছে, প্লেটে খাবার নাড়াচাড়া করছে। তা দেখে শারিক বলে ওঠে, আমার কি হলো বলো তো? খাবার নাড়ছো কেন? মন খারাপ নাকি? আচ্ছা বাবা, কেউ অন্যায়ভাবে আমাকে মারলে আমার কি করা উচিত? মেয়ের এমন কথায় শারিক অবাক হলো। অবাক হয়ে বলে ওঠে, তোমাকে কেউ মেরেছে আম্মা? ওই দিনের ব্যথাটা তুমি পড়ে গিয়ে পাওনি? সাফা মনে মনে নিজেকে একটা বকা দিল। তার বোঝা উচিত ছিল বাবা উকিল, আর এই উকিল মানুষগুলো কেডি পাঠকের মতো হয়। সামান্য ক্লু থেকে সম্পূর্ণ কেস সলভ করে ফেলাই এদের ধর্ম। তবু সাফা কথা ঘুরিয়ে বলে ওঠে, আরে বাবা, আমি এমনিই বলছি, তুমি বলবে কিনা বলো। বলবো, অন্যায় যে করে এবং সয়ে দুজনেই সমান অপরাধী। তবে হ্যাঁ, অন্যায়কারী যদি অন্যায়টা ইচ্ছা করে করে তবে এবার খাও। সাফা মনে মনে খুশি হলো। তার ধারণা নিভ্র ইচ্ছে করেই তাকে বেড়েছে। সাফা রিক্সা থেকে নেমে একটু ঢুলে ঢুলে হাঁটছে। ভার্সিটির গেটের সামনে আসতেই সে ভার্সিটির সামনে বড় কৃষ্ণচূড়া গাছের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে ফুল গুনছে। অভ্র গাড়ি পার্ক করে এসেই দেখে সাফা উপরের দিকে তাকিয়ে আছে, তাই সে একটু এগিয়ে এলো। গলা হালকা কেশে সাফাকে আলাদ করার চেষ্টা করছে, কিন্তু সাফা তো সাফাই। ও এখনো হাঁ করে তাকিয়ে আছে। উল্টো বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই যেই হন কাশি দেওয়ার হলে দূরে গিয়ে দেন, কানের কাছে খ্যাক খ্যাক করছেন কেন? অভ্র এবার বলে ওঠে। তা কয়টা ফুল ধরেছে? সাফা আড়মোড়ি বলে ওঠে, আরে আর বলিয়েন না, এত এত ফুল কি আর গনা যায়? না তো, আমি তো শুধু দেখছি। কি সুন্দর ফুল না? হুম। সাফা এবার পাশ ফিরেই একটু অবাক হয়ে তাকায়। অভ্রকে খুঁটিয়ে দেখে বলে ওঠে, আপনি এখানে? কেন আসা যায় না বুঝি? আরে সেটা বড় কথা না, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন এটা বড় কথা। যাই হোক, পেইন কিলারের দাম কত? অভ্র অবাক চোখে তাকালো। এই মেয়ের মনে আছে ওই দিনের কথা, সে নিজেই তো ভুলে গেছে। অভ্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, তোমার মনে আছে? মনে থাকবে না মানে কি? আপনি কি আমাকে ওইসব ঠকবাজদের মতো মনে করেন নাকি? আল্লাহ মাইরা হলান, আল্লাহ মাইরা হলান। শেষে কিনা সাফার কপালে ঠকবাজের থাপ্পা লাগলো। ছি 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 ছি, আল্লাহ বাঁচাও। স্যার, আপনি কি করে আমাকে এত খারাপ ভাবতে পারলেন বলেন? কি করে? সাফার এমন কথা শুনে অভ্র পুরাই ভেবাচাকা খেয়ে গেল। অবাক হয়ে বলে ওঠে, আমি এমন কিছু বলিনি, তুমি শুধুই এত বেশি বলছো।
আমি তো ভুলেই গেছিলাম, তাই ভেবেছি তুমিও ভুলে গেছো, তাই এমনটা বলেছি। তুমি কি এতে কষ্ট পেয়েছো? অবশ্যই পেয়েছি, এটা তো কষ্ট পাওয়ারই কথা। সব বাদ, আপনি দাম বলেন, আমি দিচ্ছি। ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলে ওঠে। না না, টাকা দিতে হবে না। আমার ভাই ডাক্তার, ও ফ্রিতে দিয়েছে ওষুধ, তাই আমার নিজেরও টাকা লাগেনি। সাফা এবার একটা প্রসারিত হাসি দিয়ে বলে ওঠে। তবে তো ভালোই হয়েছে, তাহলে আমি আসি স্যার, আপনি বরং ফুল গোনেন। অভ্র হাবার মতো তাকিয়ে আছে। জলপাই রঙের গোল জামাটায় সাফাকে মারাত্মক লাগছে। গলায় বিশাল করে ওড়না ঝোলানো, আর চুলগুলো প্রতিবারের মতোই কাঠে দিয়ে আটকানো, সবগুলো বাচ্চাদের মতো। এই এখন যেমন বাচ্চাদের মতো দুলে দুলে হাসছে। অভ্র হাসলো। নিভ্র কাচের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার শূন্যে ভাসছে। সামনে বিস্তর জায়গা জুড়ে মাঠ, তাতে কিছু বাচ্চারা বল দিয়ে খেলছে। নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চাদের প্রতি। তার একটা আলাদা অনুভূতি আছে, যা আর কিছুর প্রতি নেই। ভালো লাগে এদের। তার একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ের চুল টানছে আর ঝগড়া করছে। নিভ্র হেসে ওঠে। তাকে হাসতে দেখে নার্স প্রচণ্ডভাবে অবাক হয়। তার 3 বছরের নার্সিং পেশায় আজ প্রথম সে নিভ্র নীলকে হাসতে দেখছে। অল্প বয়স হওয়ায় সেও এই নিভ্রের প্রেমে পড়া একজন, কিন্তু ভয়ে কখনো সামনে আসা হয়নি। আসলেই হাত পা কাঁপে। এটা শুধু তার না, সকলেরই হয়। তবে কাছ থেকে দেখার সুযোগ আর তার আজই হয়েছে, তাও নিভ্র অসুস্থ হওয়ায়। নার্সকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র ভ্রুকুচকে তাকালো। সাথে সাথে নার্স রুম ত্যাগ করলো। ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে। নিভ্র সোফায় বসে ফোনে কিছু রুগীদের ইনফরমেশন নিচ্ছে। 7 দিন তাকে থাকতে বলা হয়েছে। নিভ্র নীলকে একটা মেয়ে 7 দিন হসপিটালে থাকার ব্যবস্থা করেছে। ভাবতেই নিভ্র হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করেছিল। মেয়েটা সাধারণ না, এটা তার বোঝা হয়ে গেছে। হয়তো ভীতুও না, প্রচণ্ড সাহস তার। তা না হলে নিভ্র নীলের সামনে দাঁড়াতে পারত না। লাইব্রেরির টেবিলে বই বিছিয়ে ঘুমোচ্ছে সাফা। আছে প্রচণ্ড ক্লান্ত। ইংলিশ পড়তে আসলে তার ক্লান্তি 2-3 ডিগ্রি হাই হয়ে যায়। তার ধারণা ইংলিশের মতো ভয়ঙ্কর সাবজেক্ট পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। এই ইংলিশ যে আবিষ্কার করেছে তাকে পেলে খুন করে জেলের ভাত খেতেও সে রাজি। কিন্তু শালা মনে হয় আরো আগেই মরে ভূত হয়ে গেছে, রেখে গেছে তার ভুতুরে অস্তিত্ব ইংলিশ। অভ্র কিছু বই নিয়ে লাইব্রেরিতে এসেছে। এখন ভার্সিটি ছুটি হয়ে গেছে, লাইব্রেরিতে কেউ নেই ভেবে সে এসেছে। তা না হলে মেয়েরা তাকে দেখলেই গায়ে পড়ে সার করে। প্রচণ্ড বিরক্তি নিয়ে তখন সে চশমাটা ওঠানামা করায়। আর কিছু বলতেও পারে না সে। লাইব্রেরিতে ঢুকে বই খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে অভ্র থমকে দাঁড়ায়। তার চোখ আটকা পড়ে এক ঘুমন্ত পরীর মায়া জালে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা টেবিলে হাত গুজিয়ে তার উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সামনের কিছু অগোছালো চুল এসে তার মুখের উপর আছড়ে পড়ছে। মাঝে মাঝে সে বিরক্তি নিয়ে চোখ কসলাচ্ছে। অভ্র ধীর পায়ে সাফার সামনে দাঁড়ায়। এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে। এক চিলতে রোদ এসে সাফাকে নাড়িয়ে দেয়। ঘুমো ঘুমো চোখে বিরক্তি নিয়ে উঠে এসে অভ্রকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। সাথে সাথে ভূত দেখার মতো চমকে যায় সে। বলে ওঠে। অভ্র কথা ঘুরিয়ে সামনের এক গাদা বই থেকে একটা বই নিতে নিতে বলে ওঠে। আপনি এখানে? কোনো লাইব্রেরি কি তোমার একার নাকি? তা কেন হবে, কিন্তু আপনি এখানে এখন তাই জিজ্ঞেস করছিলাম। অভ্র হাসলো, এরপর বলে ওঠে। ইংলিশ নিয়ে রিসার্চ করছো নাকি? মোটেও না। আমার কি মাথা খারাপ নাকি যে এই ফাউল সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে যাব? একটা আজাইরা সাবজেক্ট। আপনিই বলেন, আমাদেরকে এই সাবজেক্ট দেওয়ার কোনো মানে আছে? আমাদের কাজ জামা কাপড়ের ডিজাইন করা। এই ঘাস ফুস শিখে কি হবে? ইংলিশ ঘাসপুস সাবজেক্ট। তা নয়তো কি, 2 দিন পরে যদি ক্লাস টেস্ট না হতো আমি মরে গেলেও এই সাবজেক্ট ধরতাম না। কিন্তু এখন কি করব? সাফা লাফিয়ে উঠে বলে ওঠে। সমস্যা নেই, পৃথিবীর সবাই সব দিক দিয়ে বেস্ট হয় না। তোমাকে আমি এই বইগুলো থেকে কিছু কিছু দাগিয়ে দিই, পড়ে নেবে, দেখবে ভালো নাম্বার পাবে টেস্টে। থ্যাংক ইউ স্যার। অভ্র ভ্রুকুচকে বলে ওঠে। থ্যাংক ইউ মানে? আরে থ্যাঙ্কস এর স্পেশাল ভার্সন। অভ্র আবার হাসলো। হাসতে হাসতে সাফাকে দাগিয়ে দিতে লাগলো। হৃদয়ে দোলা লাগানো করা রোদে সারা শহর ডুবে আছে।
রোদ তার সোনালি কিরণে সবাইকে মুগ্ধ করছে। সাফা রিস্কায় বসে আছে, তার সারা শরীর ভিজে চুপচুপ হয়ে আছে। ঘামের সাথে এক স্নিগ্ধ পানির ছিটিতে শরীর চিকচিক করছে। সাদা সালোয়ার কামিজের রং হালকা ফ্যাকাশে হয়ে গেছে। কাঠে দিয়ে আটকানো চুলের ভাঁজ থেকে কিছু চুল এলোমেলো হয়ে তার কপালে লেপ্টে আছে। সাফার মনে এখন এক স্বচ্ছ খুশির ঝিল দিচ্ছে। তার ইচ্ছে করছে ডানা ঝাপটে উঠে বেড়াতে, ঠিক যেমন প্রজাপতিরা ওড়ে। আবার ইচ্ছে করছে জোনাকির মতো উড়ে উড়ে আলোর বিচরণ করতে। কিন্তু দুঃখের বিষয়, তার তো ডানাই নেই। তবু সে দুহাত প্রসারিত করে এই রোদ বৃষ্টির মিলন মেলায় নিজেকে সামিল করছে। ছোটবেলায় তার মা বলতো রোদ বৃষ্টি একসাথে হলেই শিয়াল মামার বিয়ে হয়। তবে কি আজ শিয়াল মামার বিয়ে? সাফা হাতগুলো আবার প্রসারিত করে চোখ বোঝে। তার মনে হচ্ছে রোদের এই করুণ ব্যবহারকে সামলাতেই বৃষ্টির এমন ঝিরিঝিরি আগমন। কঠোর রোদে বৃষ্টিরা কি সুন্দর দল বেঁধে ঝপাত ঝপাত করে শহরের বুকে বর্ষণ হচ্ছে। যেমন জোনাকিরা অন্ধকারে আলো ছড়ায়, ঠিক একইভাবে রোদের তীব্রতা কমাতেই বৃষ্টির এমন মিষ্টি আগমন। নিজের মনে এসব ভেবেই সে একটা প্রশান্তির দীর্ঘশ্বাস নেয়। ভার্সিটি থেকে ফেরার সময়ও কঠোর রোদের তাপে তার মাথা দাপদাপ করছিল, কিন্তু এখন কেমন প্রশান্তি লাগছে। ঘামের সেই বৃষ্টির গন্ধ আর লাগছে না। সাফার মনে হচ্ছে চলন্ত রিস্কায় তার সাথে কেউ ঠেসে উঠে বসেছে। সাথে সাথে চোখজোড়া চড়ক করে খুলে সে পাশে তাকাতেই হতভম্ব। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই আপনার সাহস তো কম না? এভাবে আমার পাশে বসার মানে কি? এগুলো কোন ধরনের অসভ্যতা? আর কি চোখে রিক্স পড়েনি? আমার পাশে কেন বসেছেন? নামেন। সাফার এমন ঝাঁঝালো গলা শুনে নিভ্র কিঞ্চিত ভ্রু কুঁচকাল, কিন্তু জবাবে কিছু না বলে একটু ঠেসে বসার চেষ্টা করছে। জীবনের প্রথম রিস্কায় উঠল, যা হয় আর কি। নিভ্র ভাবতেও পারেনি তার জীবনেও রিস্কায় চড়ার মতো এমন অভিজ্ঞতাও হতে পারে। কি আর করার, সবই কপালের দোষ। আরিফ তার গাড়ি চেক না করেই রেখেছে, যার কারণে গাড়ির তেল শূন্য হওয়ার পরেও সে নিয়ে বেরিয়েছে। কিছু দূর আসার পরে তেল যে শূন্য থেকে মাইনাসে চলে আসে, এটা গাড়ি যখন খটখট করে থেমে গেছে তখনই সে টের পেয়েছে। আফসোস, তখন কিছুই করার ছিল না। গাড়ির বাইরে আসতেই মেয়েদের কিছু সংখ্যক ভিড় জমে গেছে, তাই না পারতেই সাফার চলন্ত রিস্কায় আশ্রয় নিতে হয়েছে। বাসা থেকে মাস্কও নিয়ে আসেনি, তাই এত বিপদে পড়তে হয়েছে। কিন্তু সাফার এমন রকচটা কথা শুনে সে ভারী অবাকতায় ভুগছে। সে ভাবতেও পারছে না নিভ্র নীলকে কোনো মেয়ে প্রথম দেখেই এভাবে চিৎকার করে উঠতে পারে। প্রথম দেখায় বহু মেয়েকে সেন্সলেস হতে দেখেছে, এমনকি চিৎকারও করতে দেখেছে, কিন্তু এই মেয়ের মতো রেগে যেতে দেখেনি। যদিও একে সে ভালো করেই চেনে। 7 দিন হসপিটালে থাকতে হয়েছে এই মহারানীর জন্যে। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে খুন করে দিত, কিন্তু একে কেন যেন সে বকতেও পারছে না, তা নিভ্রের জানা নেই। এর মাঝে সাফা আবার চেঁচিয়ে ওঠে, ওই রিক্সাওয়ালা মামা, রিক্সা থামান আর আপনি নামেন। নিভ্রে একটু বিরক্তি নিয়ে তাকিয়ে রিক্সাওয়ালাকে বলে ওঠে, এই রিক্সা, চৌধুরী ফেলে যাব। যত অ্যামাউন্ট চাও দেবো। ও সরি, মানে যত টাকা চাও। রিক্সা চালক একটা 25-26 বছরের ছেলে, তার ওপর নিভ্রনীলের ফ্যান। নিভ্রনীল এখনকার স্টাইল আইকন। তার স্টাইল দেশ ছাড়িয়ে এখন বিদেশেও বহু নাম কামিয়েছে, কারণ নিভ্র শুধু দেশের না, বিদেশেরও নাম করা মডেল। রিক্সা চালক দাঁত কেলিয়ে একরাশ খুশি নিয়ে বলে ওঠে, নিভ্র নীল ভাই, আমি কি আমনের লগে একটা সেলফি তুলতে পারুম? আচ্ছা তুলিও, আগে বাসায় নিয়ে যাও। রিক্সা চালক খুশিতে রিক্সায় উঠে পড়ে। সাফা এত সময় হাঁ করে এদের কথা শুনছিল। এবার সে নিভ্রের মুখের দিকে তাকায়। লাল সাদা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, চোখগুলো ভারী অদ্ভুত সুন্দর, একদম গাঢ় সবুজ রঙের। চুলগুলো তুর্কি স্টাইলে পেছনে সেট করা, সিল্কি হওয়ায় কিছু চুল কপালের ডান চোখের কাছে এসে লেপ্টে আছে। বৃষ্টির পানিতে সাদা গেঞ্জি ভিজে চুপচুপ হয়ে আছে। গেঞ্জির বুতাম খোলা, যার মাঝে আবার গোল কালো ফ্রেমের সানগ্লাস ঝুলানো। হাতের বাদামি রঙের পশমগুলোও লেপ্টে আছে। সাদা হাতে কালো একটা দামি ব্র্যান্ডের ঘড়িও আছে। সাফা এবার মনে মনে বলে ওঠে, ম্যাগাজিনের চাইতেও বাস্তবে বেশি সুন্দর। একে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছে, কিন্তু এত শয়তান জানলে কখনো ক্রাশ খেত না। যাই হোক, একে আজই ক্রাশ থেকে বাদ দিল সে। কেমন লোক, এত কিছু বলার পরেও বসে আছে। সাফা এবার মুখ কুঁচকে বলে ওঠে, আর আপনি নামেন। আপনি নিভ্র নীল না?
হ্যাঁ হ্যাঁ সেই তো, কিন্তু আপনি রিক্সায় কেন? ও, নিজের গাড়ি বুঝি নেই নাকি? গার্লফ্রেন্ড বের করে দিছে নিজের গাড়ি থেকে? যে যাই সে, যে যাই করুক আমি এত শত বুঝি না। সে যে যাই করুক আমি এত শত বুঝি না। নামেন আমার রিক্সা থেকে। আর এই রিক্সাওয়ালা, আপনি ওনার মাথায় এত নাচানাচি করছেন কেন বলেন তো? আপনার সাহস তো কম না? আমি আগে রিক্সা ভাড়া করেছি, তাই আমার বাসায় আগে যাবেন, বুঝলেন? সাফার চেঁচানিতে নিভ্র ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে। ঠিক আছে, আগে ওর বাসায় চলো, ওকে নামিয়ে তারপর আমার বাসায়। নিভ্রর এমন কথায় সাফা তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে ওঠে। তবু আপনি রিক্সা থেকে নামবেন না? আজব লোক তো। সেলিব্রিটি হয়েছেন তো কি হয়েছে? আমি আপনার ফাউল ফ্যানদের মতো না, বুঝলেন, যে আপনাকে দেখেই ফিট হব। নামেন আমার রিক্সা থেকে। নিভ্র এবার প্রচন্ড বিরক্তি নিয়ে বলে ওঠে। কিভাবে তোমার রিক্সা হলো? এই কথায় কথায় তুমি কেন বলতে এই কথায় কথায় তুমি কেন বলেন? আপনি করে বলবেন। আর আমি যেহেতু আগে উঠেছি তাই এটা আমার রিক্সা, বুঝলেন? আর বুঝলে ফুটেন। রিক্সা চালক এবার পেছনে ঘুরে বলে ওঠে। আরে ম্যাডাম, আপনি বাইরে চিনেন না? উনি নাম করা মডেল। আমরা তো আমার তো সবচাইতে প্রিয়। মেয়েরা তো তারে দেখলেই পাগলের মতো চিল্লায়, আর আপনি কিনা রিক্সা থেকে নামতে দিতে চাচ্ছেন না। আপনি মেয়ে কিনা আমার তো তাই ভাবতে মন চাইতেছে। সাফার মাথায় হাত। এই লোক বলে কি আল্লাহ কেউ মাইরালা? এটা কেমন কথা? সাফা মেয়ে কিনা? শালা রিক্সাওয়ালার কপালে আজকে শনির দশা আছে। সাফার রাগী গলায় চেঁচিয়ে বলে ওঠে। এই, আপনার তো সাহস কম না? আমি মেয়ে কিনা? শালা তুই নিজেই পোলা না। এই, তোর সাহস তো কম না? আমি মেয়ে কিনা? শালা তুই নিজেই তো পোলা না। নিজেরে দেখেন গেয়ের মতো স্বভাব। তা না হলে এই ছেলেরে দেখে এত লাফালাফি ধাপাধাপি করার মানে হয়? হ্যাঁ, শালা রিক্সাওয়ালা মামা, আপনারে তো আমি কি কমু এটাই বুঝতে পারতেছি না। এই সবই আপনার জন্য হয়েছে। খুন করে দিমু শালার মডেল ফডেল। আমার রিক্সায় উঠে আপনি যত ভেজাল লাগানের সব লাগাইতে হইতেছে আপনারে। আমি তো সাফা বলতে বলতে নিভ্রের বাম হাতের বাহুতে ইচ্ছে মতো কিল দিয়েই চলেছে। রিক্সা চালকের তো সেন্স হারাবে অবস্থা। বলে কি মেয়ে, কখনো মামা আবার কখনো শালা, আবার একবার আপনি একবার তুই। কথাগুলো শুনেই তার মাথা ঘুরছে। তার উপর সে নিভ্রনীলকে এভাবে মারছে ভাবা যায়? তার জানা মতে নিভ্রনীল প্রচণ্ড রাগী একজন মানুষ। আর এই মেয়ে কি করছে? সে তো মনে মনে দুরুদ শরীফও পড়া শুরু করেছে। নিভ্র তো ভাবতেও পারেনি তাকে কেউ এভাবে মারতে পারে। মেয়েদের নরম হাতের স্পর্শ সে আগে কখনো এভাবে পায়নি, তাই একটু হকচকিয়ে গেছে। রিক্সা চালককে ইশারায় রিক্সা চালাতে বলে সে খপ করে সাফার হাতগুলো নিজের দখলে নিয়েছে। এবার সাফা ভয় পেয়ে পেছনে ঝুঁকে পড়ে। নিভ্র এবার বলে ওঠে। বেশি কথা বলবে না, চুপচাপ বসে থাকো, তা নাহলে তোমাকে ছুড়ে ফেলতে আমার বেশি টাইম লাগবে না কিন্তু। সাফা এবার প্রচণ্ড ভয় পেয়েছে, তাই চুপটি মেরে বসে পড়ে। মনে মনে ভাবছে চুপ থাকাই ভালো, তা না হলে এই লোকটাকে টুপ করে তুলে ঠুস করে ফেলে দিতে একবারও ভাববে না। তার উপর যা বড়ি, তাকে ফেলতে যে এর বিন্দু মাত্র কষ্ট হবে না এটা তার জানা হয়ে গেছে। নিভ্র একবার আর চোখে তাকিয়েই আবার চোখ নামিয়ে নিয়েছে। মেয়েটাকে দেখেই তার এখন হাসি পাচ্ছে। ফুলা ফুলা গালগুলোকে আরও ফুলিয়ে বসে আছে, গালগুলো লাল হয়ে আছে আর ঠোঁটজোড়া উল্টো ফুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো কপালে লেপটে আছে, ওনাটাও গায়ের সাথে লেগে আছে। নিভ্র আবার সাফার উপর ঝুঁকে পড়তেই সে ভয়ে সিটিয়ে সাথে হেলান দিয়ে চোখ বুজিয়ে হাতগুলো মুষ্টিবদ্ধ করে ওনা খামছে আছে। নিভ্র একবার তাকিয়ে হালকা নিঃশব্দে মুচকি হেসে রিক্সার হুডটা তুলে দেয়। আবার আগের মতো বসে পড়ে যাতে বৃষ্টির ফোঁটা গায়ে না পড়ে। যদিও তারা ভিজে চুপচুপে হয়ে আছে, সাফা এবার এক চোখ খুলে নিভ্রকে নিজের জায়গায় বসে থাকতে দেখে সেও উঠে বসে। ভয় তার জান পাখি উড়ে যায় অবস্থা। কিছুক্ষণ সব নীরব থাকার পর হুট করে নিভ্র বলে ওঠে। বাসা কোথায়? কি কেন কেন আসতে বলা যায় না? এত জোরে চিৎকার করে বলার কোনো মানে হয়? হ্যাঁ, আসতেই তো বললাম। আপনি কিন্তু কথায় কথায় আমায় অপমান করেন। এই তুমি কি প্রতি কথায় ঝগড়া করার মেশানি না নাকি? হ্যাঁ, আই জাস্ট হেট সাউন্ড পলিউশন। আর তুমি অল টাইম ঝগড়া করো।
চিৎকার করো। রবিশ। হোয়াট? আপনার এত বড় সাহস? টুকটুকে অপমান! এই অপমানের প্রতিশোধ টুকটুক নিয়েই ছাড়বে। এত হাইপার হয়ে কথা বলা ছাড়া তোমার আর কোনো কাজ নেই না? হ্যাঁ, আশ্চর্যজনক মেয়ে। ওয়েট, তোমার নাম তো সাফা টাইপের কিছু, তো এই টুকটুক আবার কে? ভ্রুকুচকে নিভ্র সাফার দিকে তাকিয়ে বলে ওঠে, ও হোয়াট? আপনার এত বড় সাহস টুকটুককে অপমান! এই অপমানের প্রতিশোধ টুকটুক নিয়েই ছাড়বে। ও, ওটা তো আম্মু আদর করে আমাকে টুকটুক বলে ডাকে, তাই মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়। আমার আসল নাম তো সাফরিনা সাফা। সুন্দর না নামটা? সবাই বলে আমার মতোই কিউট। কিউট আর তুমি? ওহ, বলে একটা দীর্ঘশ্বাস নিল আর মনে মনে বলে ওঠে, চোখ ঘুরে টেমে একটা। সাফা তো রেগে আগুন, তাকে বারবার অপমান করে এই লোক। সাফা আবার ঝাঁঝালো গলায় আঙুল তুলে চোখ ছোট ছোট করে বলে ওঠে, আবার অপমান? এই আপনি এমন কেন? আপনাকে তো আমি ওয়েট, আপনি আমার নাম কিভাবে জানলেন? নিভৃ একটু ভরকে গেল। মনে মনে ভাবছে, এই মেয়ে যদি জানে সেই মাস্কওয়ালা, তাহলে নিশ্চিত আবার বাড়িটারি দেবে। এমনিতেই সে প্রবলেমে আছে, এই মেয়ে যদি আরো প্রবলেম ক্রিয়েট করে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে কথা ঘুরিয়ে বলে ওঠে, তুমিই তো বলেছ, আর তুমি আমাকে কি করবে এটা তো আমি জানি না, কিন্তু তুমি চুপ করে না থাকলে তোমাকে যে আমি রিক্সা থেকে ফেলে দেবো এটা আমার জানা আছে। এবার বুঝে থাকলে চুপ করো, ওকে? আর বলো তোমার বাসা কোথায়? রিক্সা আগে তোমাকে তোমার বাসায় নামিয়ে দেবে, তা না হলে তুমি যে আমার কি করবে আমি জানি না। আল্লাহ আমাকে এত ধৈর্য কিভাবে দিচ্ছে, আই ডোন্ট নো। সাফা কিছু বলতে গিয়েও আর বলল না, আবুলের মতো মুখের ভেতরেই বিড়বিড় করে বলে ওঠে, আমি বলেছি। তারপর আবার চুপ করে গেল। এই লোকের বিশ্বাস নেই, তাকে যদি ফেলে দেয়। না, থাক, চুপ থাকাই বেটার। কিছুক্ষণ পরে বলে ওঠে, এই দাঁড়ান, এই বাড়িটাই আমার। রিক্সা চালক রিক্সা থামাতেই সাফা নেমে পড়ে। তারপর রিক্সা চালককে জিজ্ঞেস করে, 55 টাকা। ভাড়া কত? 55 টাকা? 50 টাকা থেকে 55-তে চলে গেলেন? আপনার সাথে কথা বলাই বেকার। নেহাত আমি ভালো মেয়ে, তাই রিক্সাওয়ালাদের সাথে বার্গারিং করি না। তা না হলে আপনার কপালে শনি ছিল, ফাউল লোক একটা। সাফার কথায় নিভ্রের মুখ হা হয়ে গেছে। 5 টাকার জন্য এই মেয়ে লেকচার দিয়ে দিল। আল্লাহ! নিভ্র বলে ওঠে, তোমাকে ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দেবো। এই ছেলে চলো। সাফা লাফিয়ে বলে ওঠে, চল মানে কি? আমি কি ফকির নাকি যে আপনি আমার ভাড়া দেবেন? না, কখনো না, এটা হতেই পারে না। আপনি আমাকে ফকির মনে করেন নাকি? হ্যাঁ, সব সময় অপমানের ধান্দা। এই যে বাড়িটা ছোট হলেও নিজেদের, বুঝলেন? আমার বাবাও আল্লাহর রহমতে ভালোই ইনকাম করে, আর আমিও প্রাইভেট পড়াই, নিজের হাত খরচ নিজেই চালাই। আমি আত্মনির্ভরশীল মেয়ে, বুঝলেন? তাই ডোন্ট আন্ডারএস্টিমেট মি, ওকে? এই নেন, 60 টাকা আছে। তাহলে ভাঙতি কই পামু? আপনার কাছে আছে? আমার কাছে টাকা থাকে না, কার্ড আছে। তাহলে আপনি যে রিকশায় উঠলেন, এর ভাড়া কিভাবে দেবেন? আচ্ছা রিকশাওয়ালা মামা, সবটাই আপনি রাখেন। রিস্কওয়ালা এবার আর এক নাছর বাঁধা হয়ে উঠল। সে কিছুতেই 5 টাকা বেশি নেবে না। শুরু হলো সাফা আর রিস্কাওয়ালার তুমুল ঝগড়া। আর এদিকে নিভ্রর মাথা খারাপ। একে তো জীবনে প্রথম রিস্কায় উঠেছে, তার উপর আবার এত বকবক শুনেছে, আর এখন আবার ঝগড়া। নিভ্রর রেগে সাফার হাত থেকে থাবা মেরে টাকাগুলো নিয়ে বলে ওঠে, 50 টাকাই দাও তুমি, বাকি 5 টাকা না হয় আমি দিলাম। আর তুমি? রিস্কাওয়ালাকে উদ্দেশ্য করে বলে ওঠে, চালাও তো। সাফার হাতে বাকি 10 টাকা ধরিয়ে দিয়ে দ্রুত রিস্কাওয়ালা রিস্কা চালানো শুরু করে। সাফা তো এখন হাঁ করে আছে, মুহূর্তেই চেঁচিয়ে বলে ওঠে, সাফা কারোর ঋণ রাখে না, আপনারটাও শোধ করে দিব। যদি কখনো দেখা হয় মিস্টার মডেল ফডেল, মনে রাখবেন 5 টাকা পাবেন। নিভ্র মনের আজান্তেই একবার পেছনে তাকিয়ে সাফার ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকা দেখে হেসে ওঠে। তবে সব হাসির মতোই তার এই হাসিও শব্দবিহীন। সাফা ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে। আজ তার মন খুবই খারাপ। ঝুমার সাথে তার ঝগড়া হয়েছে, যদিও তারা ঘন্টায় 2 বার ঝগড়া করে, তবুও আজকের ঝগড়া সাফা অনেক দিন স্থায়ী করবে বলে ঠিক করেছে। ঝগড়ার আলাদা কোনো কারণ নেই, এক কথায় শুধুই ঝগড়া করা আর কি। তাই আজ একা একাই ফুচকা খেতে এসেছে। সাফা প্রচণ্ড ঝাল দিয়ে ফুচকা খাচ্ছে, তার নাক মুখ লাল হয়ে গেছে।
নিভ্র স্টুডিও থেকে ফিরছে, হঠাৎ রাস্তার পাশে সাফাকে ঝালে হাঁপাতে দেখে গাড়ি থামায়। সাফার কাছে পানির বোতল নেই আর ফুটপাতের দোকান, তাই সেখানে পানির বোতলও নেই। সাফার চোখ দিয়ে পানি ঝরছে, মুখোশটি লাল হয়ে গেছে। নিভ্রর তেমন ইচ্ছে ছিল না সেখানে যাবার, তবুও কেন যেন সে গাড়ির থেকে নেমে পড়েছে। হাতে তার পানির বোতল, মুখে মাস্ক পরেছে। নিভ্র রাস্তা ক্রস করে সাফার সামনে দাঁড়াতেই সাফা অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকিয়ে কাশতে শুরু করে। নিভ্র তার হাতের পানির বোতলটা পাশের ব্রেঞ্চিতে রেখে সাফার মাথায় 2-3টে টোকা দিয়ে পানির বোতল তার হাতে দিয়ে বলে ওঠে, পানি খাও। সাফা পানি না খেয়ে কাশতে কাশতে বলে ওঠে, আমাকে মারতে চলে এলেন? দেখেন, আপনাকে আগেই বলেছি অন্যায় যে করে এবং সহে দুজনেই সমান অপরাধী। তাই আমি কিন্তু আপনাকে মেরে ভুল কিছু করিনি। সো আমাকে মারলে কিন্তু আপনার খবর আছে, মিস্টার ভিলেন গুন্ডা। নিভ্র বুঝতে পারল মাস্ক পরায় তাকে সাফা চিনতে পারছে না, যদিও চিনেছে তবে তা অন্যভাবে। এদিকে সাফার অবস্থা খারাপ, নাক মুখ ঝালে জ্বলে যাচ্ছে। নিভ্র চারিপাশে একবার চোখ বুলিয়ে সাফার আরেকটু কাছে এসে নিজের মাস্কের এক সাইড খুলে বলে ওঠে,